রাষ্ট্র সংস্কার তাড়াহুড়ার বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে। জুলাই অভ্যুত্থানের ৮ মাস পরও মুক্ত না হওয়ায় ব্যথিত নেতারা। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা, ৪ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরে অর্ধেকের বেশি সময় বন্ধ স্কুল। সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক, অনলাইন ক্লাসে ক্ষতি পোষানোর পরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, আইনানুগ ও সাংবিধানিক হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, বিএনপির সঙ্গে আজ বৈঠকের পর মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জানাতে সকালে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনে যান বিএনপি নেতারা। বেলা ১১টার পর সংসদ ভবনের এলডি হলে শুরু হয় বৈঠক। সূচনা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। বিচার বিভাগ সহ অন্যান্য কমিশনের প্রস্তাব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দেয়া ৩৫ দলের মধ্যে ১৫টির সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে আজ প্রাথমিক আলোচনা শেষে আগামী মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি সেখানে। ওয়ালি, ৫টি সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে বিএনপির তৃতীয় দফায় বৈঠক চলছে। গত ২ দিনই সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিএনপি তাদের মতামত জানিয়েছে, ভিন্ন মত জানিয়েছে। আজকে বাকি 4টি সংস্কার কমিশন নিয়ে মূলত আলোচনা করবে। বেলা ১১টা নাগাদ এই আলোচনাটি শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন এবং ঐকমত্য কমিশনের পক্ষে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন, কথা বলেছেন আমাদের সঙ্গে। যেটি সবাই আসলে এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে যেসব বিষয়ে আসলে ঐকমত্য হবে, সবাই যে জায়গাটিতে এক জায়গায় আসবে, সেটি আগামী দিনে পথ দেখাবে, যেমনটি আসলে কিন্তু তারা বলছেন। বিএনপি নেতারা বলছেন যে আসলে এই সব বিষয় নিয়ে রাষ্ট্রের বিষয় যেহেতু তারা কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যে যেতে চায় না, যার ফলে দীর্ঘ সময় নিয়ে প্রতিটি বিষয়ে আসলে তারা তাদের মতামত জানাচ্ছেন। যেসব বিষয়ে একমত সেটি যেমন জানাচ্ছেন, একই সঙ্গে ভিন্ন মত যেসব বিষয় রয়েছে সেসব নিয়ে আলাদা প্রস্তাবনাও আসলে বিএনপি দিচ্ছে। গত 2 দিনের আলোচনায় যেটি আসলে সংবিধান সংস্কার নিয়ে বিএনপি বেশ কিছু মতামত দিয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন হবে, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে কিনা এই প্রশ্নে বিএনপি যেমন বলেছে যে পরপর 2বার না গেলেও আসলে বিরতি দিয়ে পরবর্তীতে আবার হতে পারবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সেটি আইন করে কিভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে বিএনপি আসলে তার প্রস্তাবনা দিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে
যে তারা আসলে খুবই আন্তরিকতার সঙ্গে এই ঐকমত্য কমিশনের সঙ্গে বসছেন, যেহেতু এটি রাষ্ট্রের বিষয়, আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটি নির্ধারণ হবে, যার ফলে কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যে না যে আসলে তারা আইনানুগ পদ্ধতিতে সাংবিধানিকভাবে আসলে সব ধরনের সংস্কার দেখতে চান, যেটি নিয়ে আসলে তারা প্রস্তাবনা দিয়েছেন। অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন এসব প্রস্তাবনা নিয়ে আসলে যেসব সংশ্লিষ্ট সংস্কার কমিশন রয়েছে তাদের সঙ্গে তারা বসবেন এবং এর পরবর্তীতে আসলে যে আলোচনাগুলো হবে সেটি তারা নির্ধারণ করবেন। একই সঙ্গে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে প্রতিনিয়ত এই আলোচনা যে সারমর্ম সেটি জানাচ্ছেন এবং তার দিক নির্দেশনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে আলী রিয়াদ জানিয়েছেন। একই সঙ্গে প্রথম দফার এই আলোচনা শেষে আগামী মাসে মের মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফার বৈঠক সেটি শুরু হবে, তেমনটি কিন্তু আসলে আজকে সকালে অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন। আমরা কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই ঐকমত্য কমিশনে বসেছে, বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এবং এসব আলোচনার মধ্য দিয়ে আসলে যে জুলাই চার্টার সেটি করার দিকে আসলে ঐকমত্য কমিশন এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে নির্বাচনের দিকেও তারা এগিয়ে যাবেন। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকা থেকে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 6 মে ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও তা কার্যকরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আইনজীবীরা। জুলাই অভ্যুত্থানের ৮ মাসেও মুক্ত না হওয়ায় ব্যথিত বলে জানিয়েছেন দলের নেতারা। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ, ক্ষোভ। মঙ্গলবার খালাস চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে ৬ মে। আইনি নানা প্রশ্ন, মামলার গুরুত্ব, স্পর্শকাতরতা বিবেচনায় মামলাটি আপিল বিভাগের সব বিচারপতি শুনবেন বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সব আসামিকে মৃত্যুদণ্ড দেয়া এবং কার্যকরের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াতের আইনজীবীরা। সে বিষয়েও শুনানি হবে ওই দিন। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ৬ তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। পরে জামায়াত সেক্রেটারি বলেন, ৮ মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। তবে আমরা খুব বিস্মিত এবং ব্যথিত যে ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৪ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামলার তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আজকে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে এবং আজকে যে দিনটি ধার্য হচ্ছে যে আজকে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রসিকিউশনের তরফ থেকে দাখিল করা হবে, এই দিনটিই কিন্তু আজকে ধার্য রয়েছে। কিন্তু প্রসিকিউশন যেটি বলছে যে তারা আজকে যেহেতু গতকালকেই তদন্ত রিপোর্ট পেয়েছেন, সেই কারণে আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র তারা দাখিল করতে পারবেন না। এজন্য তারা একটি সংক্ষিপ্ত সময় আবেদন করবেন এবং সেই সময় আবেদনের বিষয়ে আজকে শুনানি হবে। গতকালকে যখন এই মামলার রিপোর্ট দাখিল করা হয় বা প্রসিকিউশনের তরফ থেকে চিফ প্রসিকিউটর যখন ব্রিফ করেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই মামলার তদন্ত করতে সময় লেগেছে ৬ মাস ১৩ দিন এবং তারা
৭৯ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছেন। 19টি ভিডিও, গুলি করার যে ভিডিও, সেই ভিডিওগুলো তারা পর্যালোচনা করেছেন এবং যে 6 জন মারা গিয়েছিল 5 আগস্ট সরকার পতনের ঠিক কয়েক ঘন্টা আগে পুলিশের গুলিতে, তাদের ডেথ সার্টিফিকেটও তারা পর্যালোচনা করেছেন। সব কিছু দিক বিবেচনা করে এই মামলায় 8 জনকে তারা অভিযুক্ত করেছেন। প্রধান আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন এবং পুলিশ যে কমান্ড রুম রয়েছে সেই গুলি করার নির্দেশনা সংক্রান্ত যে অডিও, সেটিও কিন্তু তারা জব্দ করেছে। এছাড়া পুলিশের আরও 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এর সঙ্গে এই মামলায় যুক্ত হয়েছেন। এছাড়া এর বাইরে বাকি 4 জন আসামি তারা গ্রেফতার রয়েছেন। তারা কেউ কনস্টেবল, কেউ আনসার সদস্য, এরকম 4 জন আসামি গ্রেফতার রয়েছেন। আর বড় যে 4 জন আসামি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান থেকে শুরু করে 4 জন, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের বিষয়টি প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা এখনও নিশ্চিত নন যে তারা দেশে আছেন না দেশের বাইরে পালিয়ে গেছেন। যদি নিশ্চিত হওয়া যায় দেশের বাইরে পালিয়ে গেছেন, তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়াটি শুরু করা হবে। তো আজকে এই মামলাটির শুনানি হবে এবং রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনের তরফ থেকে আবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় চাইবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে বিচারপতি ফাতেমা রাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়। পরে তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দেন উচ্চ আদালত। এর আগে এই মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার কথা ছিল এই কমিটির। চার দিনের সফরে এখন কাতারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় রাত 10:45 দিকে তিনি দোহায় পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। প্রধান উপদেষ্টা কাতার সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক হবে। দোহায় আর্থনা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন ডক্টর ইউনুস। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস। 14 মাসে 427 দিনে ক্লাস হয়েছে মাত্র 148 দিন। এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আলাদা পরীক্ষা কেন্দ্র নির্মাণ সহ অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদের রিপোর্ট। টানা 40 দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় 1.5 মাসের বন্ধের কবলে। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় 3 মাস। এই অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের। এখানেই শেষ নয়, আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা 1 মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল। 40 দিন গেল রমজানের বন্ধ, আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ। বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই। জরিপ বলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসের 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল। আর পূর্ব নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় 279 দিন স্কুল বন্ধ ছিল। 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল, সেটা সরকারি হিসাবে। বাট বাস্তবে আরো কম খোলা ছিল। তারা স্কুলে যায় না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে। শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব, এটি কিন্তু হয় না। তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায়
এটা খুবই ভালো একটা কাজ হবে, ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না। এক শিফটে ক্লাস, অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটাকে আমরা আরো জোরদার করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে রাজধানীর কলাবাগানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিকা সামিয়া এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় আছেন শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছি সামিয়ার কাছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজও কিন্তু ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন ভবনের নকশা ঠিক আছে কিনা এবং যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আসলে অভিযান চালাচ্ছে রাজুকের একটি অংশ, এবং আছে কিন্তু মোবাইল কোড পরিচালনা করছে রাজুক। এবং আমরা দেখছি ম্যাজিস্ট্রেট নিয়ে সকাল থেকে কিন্তু এই এলাকাটার যে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন রয়েছে সেগুলোতে কিন্তু তারা অভিযান করেছে, এবং আমরা দেখেছি আসলে বেশ কয়েকটি আসলে ভবনেরই নকশার গরমিল রয়েছে, অর্থাৎ নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়নি। এই মুহূর্তে যে ভবনটিতে আমরা দেখছি আসলে মোবাইল কোড পরিচালনার খবর পেয়ে এই বাড়ির যে মালিক রয়েছেন এবং কর্মীরা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে পালিয়েছেন বলা চলে, এবং সেই প্রেক্ষিতে রাজুক আসলে এক প্রকার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে নকশা রাজুকের যেই প্রণীত নকশা রয়েছে সেটির সাথে মিলিয়ে দেখে যে আসলে এই বাড়ি নির্মাণের সাথে নকশার একটি ত্রুটি অর্থাৎ ব্যত্যয় তারা লক্ষ্য করে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে ভবনের যে অংশটিতে নকশার ব্যত্যয় হয়েছে সেই অংশটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এবং এছাড়া দুদিকের অংশই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া আমরা আসলে কিছুক্ষণ আগে একটি বাড়িতে তারা আরও একটি নির্মাণাধীন ভবনে তারা এই মোবাইল কোড পরিচালনা করেন, সেখানে আমরা দেখেছি বাড়ির যে ম্যানেজার তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে আসলে নকশার ব্যত্যয়ের প্রমাণ তারা রাজুক পেয়েছে। একই সাথে কিন্তু সেই বাড়িটিকে কিন্তু আসলে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছিল আসলে ঢাকা থেকে রাজুকের যে অভিযান চলছে সেটি সর্বশেষ। এবার আমরা চলে যাব আমার সহকর্মী নারায়ণগঞ্জের আমার সহকর্মী শওকত আলীর কাছে, জানবো সেখানে রাজুকের অভিযানের খবরাখবর। গত 3 দিন ধরে নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করছে রাজুক। গত রবিবার এবং সোমবার শহরে এবং রূপগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং আজকে এই মুহূর্তে অভিযান চলছে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় শান্তিধারা এলাকায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে একটি ভবন, নির্মাণাধীন ভবন রয়েছে। এই ভবনটিতে নকশা বহির্ভূতভাবে নির্মাণ কাজ করায় কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং বর্ধিত অংশ অপসারণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আজকে সকাল থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত 6টি ভবনে অভিযান পরিচালনা করেছে রাজুক কর্তৃপক্ষ। এর মধ্যে 6টি ভবনের মধ্যে 4টি ভবনকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, একটি ভবনকে 2 লক্ষ টাকা জরিমানা এবং আরো একটি ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। রাজুক কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে নারায়ণগঞ্জে কমপক্ষে কয়েক হাজার নির্মাণাধীন ভবন রয়েছে, এবং এই নির্মাণাধীন ভবনগুলোর মধ্যে কিছু কিছু ভবন রাজুকের নকশা বহির্ভূত ভাবে নির্মাণ করা হচ্ছে এবং কিছু কিছু ভবন রাজুকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে। আবার কিছু কিছু ভবন ও নকশা এবং অনুমোদন থাকতেও এর ব্যত্যয় ঘটিয়ে নিয়ম বহির্ভূত ভাবে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে নির্মাণ করা হচ্ছে, যেসব কারণে রাজুক কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্মাণাধীন ভবনগুলোর মালিকদেরকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা পর্যন্ত আমরা 6টি ভবনে রাজুক অভিযান পরিচালনা করছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই রাজুকের নিয়ম বহির্ভূত ভাবে ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করা হবে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে তারা সেই তালিকাও তারা প্রস্তুত করেছেন এবং সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে তারা অভিযান পরিচালনা করছেন। একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়ে বলছেন যে কিছু কিছু এলাকায় রাজুকের পূর্বেই তারা কেউ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়েছে, কিন্তু রাজুকের অনুমোদন না নেওয়ায় সেই ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো রাজুক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তারা তাদের অভিযান চলমান থাকবে, যেখানে অনিয়ম ঘটবে, যেখানে ইমারত আইন লঙ্ঘন করা হবে সেখানে ব্যবস্থা নেবে। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় শান্তিধারা এলাকায় রাজুকের অভিযানের সবশেষ পরিস্থিতি।
সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, এর আগে যুক্ত ছিলাম ঢাকার কলাবাগানে। স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করেছেন 3 উপদেষ্টা। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। যশোরের যে ভবদায় জলাবদ্ধতার সমস্যা, সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আজকে অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টারা আজকে ভবদায় এলাকা পরিদর্শন করেছেন। তারা স্বচক্ষে দেখেছেন, আসলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বিষয়টা দেখেছেন এবং পরিদর্শন শেষে তারা একটা ব্রিফিং করেছেন। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা মহোদয় বলেছেন যে এই অঞ্চলের মানুষের সবার কথা শুনে তার সবার মতামতের ভিত্তিতে আসলে তারা ভবদায়ের যে জলাবদ্ধতা তার স্থায়ী সমাধান করতে চান এবং সেই লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে কাজও শুরু করেছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমডাঙ্গা খাল সংস্কারের খননের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলবে। এছাড়া পানি সেচের মাধ্যমে পানি সরানো হয়েছে, যার ফলে এবছর কিন্তু প্রায় 17,000 হেক্টর জমিতে এই অঞ্চলের মানুষ ধান করতে পেরেছে। এবং উপদেষ্টা যেটা বলেছেন যে সামনে যে বর্ষা আছে, বর্ষা মৌসুমে যাতে ভোগান্তিতে না পড়ে, সেজন্য এই ভোগান্তি কমাতে 3টি নদীকে নতুন করে খনন করা হবে, যাতে জলাবদ্ধ এলাকার পানি বের হয়ে যেতে পারে। এবং তিনি আরো জানিয়েছেন যে ভবদাল এলাকার মানুষের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে সময় যে প্রকল্প চলবে সে সময় দুর্ভোগ আরো বাড়বে, সেজন্য এই অঞ্চলের মানুষকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে এবং এখানকার বিদ্যুতের মূল্য সাশ্রয়ী করে দেওয়া হয়েছে, যাতে স্থানীয় উদ্যোগে পানি সেচের মাধ্যমে জলাবদ্ধতা কমানো যায়। এবং এখানকার যে জনগণ, যে ভুক্তভোগী মানুষ, তারা বলেছিল যে এখানে ক্ষুদ্র ঋণের একটি জটিলতা আছে, তারা এই ক্ষুদ্র ঋণের এবং কৃষি ব্যাংকের ঋণের থেকে মুক্তি চান। উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে ক্ষুদ্র ঋণের বিষয়ে রেগুলেটরির সাথে কথা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে এবং কৃষি ব্যাংকের যে ঋণের বিষয়টি সেটি কিন্তু তারা দেখবেন। এবং এই এলাকার যে গৃহীত প্রকল্প, সেই প্রকল্প এর আগে কিন্তু 650 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পে কিন্তু অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে উপদেষ্টা বলেছেন যে পূর্বের অনিয়ম তদন্ত করে যদি কাজ করতে হয় তাহলে 1 বছরের বেশি সময় লাগবে। তারা একই সাথে কাজ করতে চান, পূর্বের অনিয়মের তদন্ত হবে এবং নতুন প্রকল্প নেওয়া হবে, যাতে এই অঞ্চলের মানুষ তাদের ভোগান্তি থেকে মুক্তি পান। যশোর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে। এবার বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। ঈদুল আজহার আগে বাজার তদারকে চট্টগ্রামে যে খাতুনগঞ্জ রয়েছে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে যে পেঁয়াজ, আদা সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার ঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করা হচ্ছে। আমরা একটু তাদের সাথে যাওয়ার চেষ্টা করি। তারা আরেকটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি 5 থেকে 6 সদস্যের একটি দল তারা এখানে এসেছেন। বিশেষ করে যারা যেই অভিযুক্তি তাদের রয়েছে সেটি হচ্ছে গত 1 সপ্তাহ আগেও কিন্তু পেঁয়াজ কিন্তু 35 থেকে 37 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এখন হুট করে সেই পেঁয়াজ 45 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে 7 থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে তারা কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই খাতুনগঞ্জে যে পেঁয়াজের আড়ত রয়েছে সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে। এবং শুধু এখানে পেঁয়াজ না, যে রসুন, আদা এবং যে মশলাগুলো রয়েছে ঈদের গুরুত্বপূর্ণ যে পণ্য সেগুলো কিন্তু তারা সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলা হয় অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসার পর প্রথমে কিন্তু চট্টগ্রামের এই খাতুনগঞ্জে আসে। খাতুনগঞ্জ থেকে সব জায়গায় কিন্তু সেগুলো ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু সেখানে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো আজকে তারা যে অভিযোগটি পেয়েছে সেটি হচ্ছে এই যে পেঁয়াজ, আদা, রসুন সহ যে পণ্যগুলো এখানে এসেছে সেগুলোর ক্রয় ভাউচার তারা দেখাতে পারেনি। আমরা সামনে যাওয়ার চেষ্টা করি, আরেকটি দোকানে তারা কিন্তু যাচ্ছে, সেখানে কিন্তু
যে পেঁয়াজের আড়ত রয়েছে সেই আড়তে তারা গিয়ে অভিযান পরিচালনা করার চেষ্টা করবেন। এবং প্রাথমিকভাবে তারা যে তথ্য পেয়েছে সেটি হচ্ছে ভাউচার তারা পায়নি, অর্থাৎ যে তাদেরকে যেখান থেকে যে পণ্যগুলো কিনেছে সেখান থেকে তারা ভাউচার না থাকায় তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত জরিমানা করা হয়নি। তবে জরিমানা না করলেও কিন্তু তাদের কাছ থেকে যেই সতর্ক করা হচ্ছে তারা যেন এই পণ্যের দামগুলো যেন ওদের না বাড়ায় সেই জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে। তো এই মুহূর্তে সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে আরেকটি অর্থাৎ মেসার সততা বাণিজ্যালয়ে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা কিন্তু সেখানে ভেতরে রয়েছে 4 থেকে 5টি দোকানকে তারা সতর্ক করেছে প্রাথমিকভাবে। এই মুহূর্তে কিন্তু তারা আরেকটি দোকানে ঢুকেছে, সেখানকে সেদিকে সতর্ক, তবে এখন পর্যন্ত কোনো ধরনের জরিমানা করা হয়নি। তো এই ছিল আমার কাছে আসলে রমজানের আগে মশলার বাজারে যে অভিযান চালাচ্ছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে। বাংলাদেশ ভারত সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 151 জন বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা 40%। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের 6 জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 5 বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে 151 জন বাংলাদেশি। এর মধ্যে 61 জনই রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন, কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদের। দিনের বেলায় যারা কৃষিকাজ করে তাদেরকে দেখিয়ে ওরা মনে করে যে এরাই বিদেশ চোরা চালান, এই জন্য অনেক সময় প্রায় ফায়ার করে। নিরাপত্তা একদমই নাই, আমরা বর্ডারে কিভাবে বসবাস করব। বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়। গেল 5 বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন 19 জন। সবশেষ 17 এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক। হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কোজে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে 2 জনে একবারে 18 মস্ত করে ফিকিয়ে গাড়ি তুলে নিয়ে গেছে। বুক খালি হয়েছে, আর জনে কেউ বুক খালি হয় না, কোনো মায়ের সন্তান যেন হারা লাগে না, আমি এইটা সূক্ষ্ম বিশ্বাসী। বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তিগুলোর আন্ডারে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের লোকও যাতে ওই জিরো লাইন ক্রস করে না যেতে পারে, সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা, মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি 6 মে। জুলাই অভ্যুত্থানের 8 মাস পরও মুক্ত না হওয়ায় ব্যথিত নেতারা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।